আমরা এরপরে একটু শুনতে চাচ্ছি মোহাম্মদ ইশাকের কাছ থেকে। সে এটা সময়টা খুব দারুণভাবে, খুব একেবারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এই পুরো আন্দোলনটা। সো এই আন্দোলনের সফলতার পিছনের ম্যাজিকটা কি ছিল, এবং এই যে মানুষ যে রাস্তায় নেমেছে তাদের আকাঙ্ক্ষাটা কি ছিল, তাদের এই আন্দোলন করে কি পেতে চেয়েছিল, আপনার কাছে কি মনে হয়, আপনার দৃষ্টিতে? থ্যাংক ইউ ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। প্রথমে আমি জাস্ট একটা ছোট্ট একটা সংশোধনী দিতে চাচ্ছি। আসলে আমি এই আন্দোলনের সাথে প্রথম থেকে যুক্ত ছিলাম না। ইনফ্যাক্ট এই আন্দোলনকে আমি খুব বেশি গুরুত্ব দিইনি প্রাথমিকভাবে, এবং আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং একটা বিরাট সংখ্যক রাজনৈতিক বিশ্লেষক আমার এই দোষে দুষ্ট। কারণ আমরা কেউ এটাকে সরকার বিরোধী অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিবে এই প্রত্যাশা বা এরকম কোন রোডম্যাপ এটা আছে সেটা জানতাম না। ইনফ্যাক্ট আমি গতকালকে নাহিদের একটা, আমাদের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা এবং সমন্বয়ক নাহিদের একটা সাক্ষাৎকার পড়ছিলাম, সেখানে সেও বলেছে যে তারাও এটা সরকার বিরোধী আন্দোলনের কোনো রূপ নেওয়ার কোনো প্ল্যান তাদের ছিল না। আমি যতদূর জানি, আমি ওই সময় বাংলাদেশে ছিলাম, সামার ভ্যাকেশন চলছিল, হাসিনার আমলে তো আমরা বাংলাদেশে গেলে বলতেও পারতাম না যে বাংলাদেশে আছি। তারপরও টুকটাক যাদের সাথে কথা হতো তারাও আমাকে এটাই জানিয়েছিল যে এটা আসলে সরকার বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার কোনো প্ল্যান নাই। বাংলাদেশে গত 15 বছর ধরে একটা ম্যাসিভ ডিপলিটিসাইজেশন ঘটেছিল, অর্থাৎ রাজনীতি করা যাবে না, কোথাও রাজনীতি ঢোকানো যাবে না। একটা বলি, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি। 2012 সালে, আমি ইফ আই এম নট রং, এটা 2012 সালে সম্ভবত ইলিয়াস আলী গুম হলেন। ইলিয়াস আলীর ছেলে আমাদের রেসিডেন্সিয়ালের ছাত্র, আমার এক ব্যাচ সম্ভবত সিনিয়র অথবা 2 ব্যাচ সিনিয়র, এই মুহূর্তে খেয়াল নেই। আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন অভিভাবক একটা ছাত্র সেটা প্রতিবাদ করেনি, কারণ এটা তো একটা রাজনৈতিক ঘটনা। আমি আমাদের একটা ফ্রেন্ডদের একটা গ্রুপে বলেছিলাম যে ইলিয়াস আলীর এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত, না আমরা পলিটিক্স ঢুকাবো না। অর্থাৎ আমাদের সবকিছু করতে হবে আমাদের রাজনৈতিক সত্তাকে বিসর্জন দিয়ে। ভ্যাট বিরোধী আন্দোলন হলো 2015 সালে, কিন্তু পলিটিক্স ঢুকানো যাবে না, বিএনপি জামাত যেন ফায়দা নিতে না পারে। তো বাংলাদেশে গত 15 বছর আমরা একটা অসাধারণ একটা কেস দেখেছি যে আমরা সরকার বিরোধী, মানে সরকারের কাছে দাবি দাওয়া করব কিন্তু সরকারের ছাড়াতলেই করব। হ্যাঁ, মুজিবের আশীর্বাদ নিয়ে মুজিবের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে, এবং সবসময় খেয়াল রাখতে হবে যে বিরোধী দল যেন আমাদের আন্দোলন থেকে ফায়দা নিতে না পারে। তাহলে ওই দেশে বিরোধী দলটার কাজটা কি হবে? একটা গণবান্ধব ইস্যুতে সমর্থন দিয়ে এবং গণবান্ধব ইস্যুর কে ভিত্তি করে সে যদি সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে, অর্থাৎ সে নিজে যদি সরকারে যাওয়ার রাস্তাটা তৈরি করতে না পারে, তাহলে ওই দেশের রাজনীতির দরকারটা কি, বিরোধী দলের দরকারটা কি? ওরা তাহলে এখন চ্যারিটি শুরু করুক। ওই যে গোলাম মাওলা রনি বলছে না, তারা আল্লাহ তসবিহ তেলাওয়াত করবে, আল্লাহ বিসমিল্লাহ করবে, তার তো রাজনীতি করার দরকার নেই। এইটা আমরা গত 15 বছর ধরে দেখেছি। ভ্যাট বিরোধী আন্দোলন, 18 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, এবং এইবারের আন্দোলনটা শুরু হয়েছে। তো আমি আসলে এই বিগত বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি মনে করি নাই যে এটা বড় কিছু হবে, তারপর হয়েছে। এখন কেন হলো সে প্রসঙ্গে আসি। আমি জাকারিয়া ভাইয়ের সাথে একটু দ্বিমত করব এই প্রসঙ্গে, যে ইকোনমিক ফ্যাক্টরটা বিষয়টাকে উপস্থাপন করার ক্ষেত্রে এবং মানুষকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে স্পেশালি এবং আরবান মিডল ক্লাসকে, তার তো একটা ফ্যাসিস্ট টেন্ডেন্সি অলওয়েজ আছে, সেটা এই প্রসঙ্গে আমি যাচ্ছি, তো তাকে কনভিন্স করার ক্ষেত্রে হয়তো বা তার আর্গুমেন্ট গুলোকে ব্লান্ট করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে। বাট আমার মনে হয় না যে ইকোনমিক কারণে আসলে এটা মূল কারণ। এটা অন্যতম কারণ হতে পারে, বাট এটা আমার মনে হয় না মেইন কারণ। কারণ দেখেন, আরেকটা জাকারিয়া ভাই বলছিলেন যে এত লার্জ স্কেলে তারা কিলিং কখনো করে না, এটাও কিন্তু ঠিক কমপ্লিটলি ট্রু না। 28শে ফেব্রুয়ারি 2013 সাল দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ের পরের 3 দিনে 200+ ডেথ হয়েছে। খালেদা জিয়া সিঙ্গাপুরে তখন হাঁটুর ট্রিটমেন্টের জন্য ছিলেন। উনি দেশে ফিরে বলেছেন যে পাখির মতো মানুষ মারা হচ্ছে, এটা গণহত্যা। বাট নাথিং হ্যাপেন্ড, দ্যাট ডিড নট লিড টু এ রেজিম চেঞ্জ। শাপলা চত্বরে কতজন মানুষ মারা গিয়েছে আমরা এটা নিশ্চিত না, অধিকার 61 জনের তালিকা দিয়েছে, ঠিক আছে, বাট মারা গিয়েছে। মোদি এসেছে, সেখানে 21 জন মারা গিয়েছে 2021 সালে। 2013 সালে অসাধারণ আন্দোলন হয়েছে, এবং অনেকে বলেছে, একজন মুক্তিযোদ্ধা জেনারেল এখানে একজনকে বলেছিলেন যে উনি 1971-এর পর থেকে এরকম আন্দোলন দেখেন, ঢাকা ছাড়া সারা দেশে আন্দোলন হয়েছে, শুধুমাত্র ঢাকাটা কিছু হয়নি। কিন্তু তাহলে কি হলো এইবার, মানে এই 2024-এ কি এমন হলো
যেই কারণে আন্দোলনটা সফল হলো? আমি বলবো এটার উত্তর হচ্ছে আরবান মিডল ক্লাস। হাসিনা আবু সাইদকে মেরে যদি ক্ষান্ত হতো তাহলে হয়তো হাসিনার পতনটা হতো না। চট্টগ্রামে সে যদি ছাত্র দলের নেতা ওয়াসিম এবং ছাত্র শিবিরের ফয়সাল আহমেদ শান্তকে মেরে যদি ক্ষান্ত হতো তাহলে সমস্যা হতো না। হাসিনার পতন, এবং ফাহাম আব্দুল সালাম ওটা বলেছেন, আমি তার সাথে কমপ্লিটলি এগ্রি করি তৃতীয় মাত্রাকে দেওয়া একটা টক শোতে, যে হাসিনার পতন ওই দিন লেখা হয়ে গেছে যেদিন সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আইইউটি, এমআইএসটি, বিইউপি এইরকম এলিট ইনস্টিটিউশনের ছেলেদেরকে খুন করেছে। এবং হাসিনা এটা হয়তো খুব বেশি প্ল্যান করেও করে নাই, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে গুলি চালায় নাই, এবং পরের দিকে সেটা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করেছে। শেষের দিকে আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষার্থীদেরকে তাড়াহুড়ো করে ছুটির দিনে কোর্ট বসিয়ে, শুক্রবারে কোর্ট বসিয়ে জামিন দিয়েছে। এবং কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি না, আবার ওরা তো খ্যাত, ওরা গ্রামের চাচাতো ভাই, দে আর ডিসপেন্সেবল। কিন্তু যখনই বুয়েটের একটা ছেলে অ্যারেস্ট হলো, কুয়েটের একটা ছেলে অ্যারেস্ট হলো, তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এবং তারা ছেড়ে দিয়েছে। কিন্তু এই জিনিসটা যে আরবান মিডল ক্লাস, সে অলওয়েজ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে ডিসপাইট এভরিথিং। বিডিআর হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে, তারপর শাহবাগ হয়েছে, সরি শাপলা হয়েছে, তারপর হচ্ছে আপনার 13 সালের আন্দোলন হয়েছে, 15 সালের অবরোধ হয়েছে, আরো মোদি বিরোধী আন্দোলন হয়েছে, একটার পর একটা ম্যাসাকার কেলেঙ্কারি হয়েছে, হলমার্ক কেলেঙ্কারি, খালেদা জিয়ার দুর্নীতির অভিযোগ আছে, 2 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ, তাও হচ্ছে দুর্নীতি না, যে সে হচ্ছে নাকি ফান্ডটা প্রপার চ্যানেলে ওটা দেওয়া হয় না, টাকার জায়গায় আছে কিন্তু ওটা নাকি চ্যানেলটা প্রপার ছিল না, জাস্ট এইটুকু অভিযোগ, টাকা আত্মসাতের অভিযোগ না, সেটা নিয়ে হাউকাও। অথচ হলমার্ক কেলেঙ্কারি একদম সরকারের শুরুর দিকের একটা কেলেঙ্কারি, ওটা কয়েকশো কোটি টাকার, এগুলো সব নর্মালাইজড করে ফেলেছে। কারণ কি, অ্যাটলিস্ট আমাদের সেকুলারিজম তো আছে, আর যাই হোক সেকুলারিজম তো আছে। তো এই ন্যারেটিভটাতে প্রবলেম হয়ে গেছে আপনার রিসেন্টলি, কারণ হাসিনা শুধু শিবিরকে মারতে ক্ষান্ত থাকে না, সে বিশ্বজিৎকে মারতেছে, এবং মারতে মারতে একটা সময় 2018 সালে দেখলাম দাইয়ান নামে হচ্ছে বুয়েটের একটা ছেলেকে, ওই যে ওই সময়কার যে ছাত্রলীগের সেক্রেটারি ছিল, সে তাদের একটা ইয়ে থেকে সে বলছে সিম বক্স, যে 18 সালে কোটা আন্দোলনের সময়। হ্যাঁ, তো এখন দাইয়ান আবার সে আবার ছাত্রলীগের যে সাদ্দাম তার আত্মীয়। এইভাবে করতে করতে, এবং তারপর আবরার ফাহাদকে দেখলো, আবরার ফাহাদকে দেখিয়ে মানুষ কিন্তু ভয় পেয়ে গেছে, যে আরবান মিডল ক্লাস ভয় পেয়ে গেছে, সে তো শিবিরের সাথে যুক্ত না, এবং সে অলমোস্ট নটরডেমে পড়ছে, বুয়েটে পড়ছে, কুষ্টিয়াতে জেলা স্কুলে পড়ছে। আস্তে আস্তে মানে তার যে সে যে ভাবতেছিল যে একটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে শুধুমাত্র নিজামিয়া সাইদিকে ফাঁসিতে ঝুলাই দিবে আর সে শান্তিতে থাকবে, এই জিনিসটা পসিবল হচ্ছিল না। এবং এর আলটিমেটলি এটার কালমিনেশন হচ্ছে মুগ্ধ, ফাইয়াজ, ইয়ামিন, এই ধরনের বিষয়টা। আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এখন এই যে গণমানুষের যে একেবারেই একটা উত্থান, মানে তারা যে রাস্তায় নেমে আসলো, এই যে রাস্তায় যখন নেমে আসলো, তাদের মনের আকাঙ্ক্ষাটা কি ছিল? মানে আমি এই প্রশ্নটা এখানে আমি এটা জানতে চাচ্ছি, যে এখন কথা হচ্ছে যে এই গণ আন্দোলনের এই বিপ্লবের আকাঙ্ক্ষা, এইটা এক একজন এক এক রকম কথা বলছে। সো এখানে এক্স্যাক্টলি আকাঙ্ক্ষাটা কি ছিল মানুষের? এটা কি জাস্টিস ছিল, রিপ্রেশনের এগেইনস্টে তাদের ইয়ে ছিল, না কি ছিল যে হ্যাঁ আমি আওয়ামী লীগ ক্ষমতায় বসাবো, আমি বিএনপি বসাবো, এরকম কিছু একটা? ওই জায়গা থেকে আপনার কি মনে হয় যে ঠিক এক্স্যাক্টলি আকাঙ্ক্ষাটা কি ছিল, কোন আকাঙ্ক্ষাটা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল? খুবই ছোট করে ভাই, আমার মনে হয় যে আকাঙ্ক্ষা কি ছিল এটা একটা ভুল প্রশ্ন। আমাদের প্রশ্নটা করতে হবে আকাঙ্ক্ষা গুলি কি ছিল। কারণ এখানে যেটা বললাম যে এর আগ পর্যন্ত নিম্নবিত্ত এবং রাজনৈতিক দলগুলো আগেও আন্দোলন করেছে, এবারও রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কিন্তু তাদেরকে ইচ্ছা করে তাদেরকে ব্যানার ছাড়া থাকতে হয়েছে। কারণ ব্যানার থাকলে তো মিডল ক্লাসও সাপোর্ট দিবে না, আর হাসিনাও সেটাকে রাজনৈতিক আন্দোলন ব্র্যান্ড করবে। রাজনৈতিক আন্দোলন হইলে তো সেটা তো কিলেবল, সেটা ডিসপেন্সেবল হয়ে যাবে। সো আকাঙ্ক্ষা এক একজনের এক এক রকম ছিল। মিডল ক্লাসের মধ্যে কারো আকাঙ্ক্ষা ছিল যে হুট করে মুগ্ধ মারা গেছে, সেটাকে সে রিভেঞ্জ করবে, হুট করে তার পাশের বাসার একজন ইয়েছে চোখ হারাইছে, সেটাকে সে করবে, বাট ওভারঅল সে আসলে হয়তো হাসিনার বিরুদ্ধে না। আবার কেউ হচ্ছে সে ইসলামোফোবিয়ার কারণে সে বিরুদ্ধে প্রতিবাদ করতে সে এখানে এসেছে, কারো হয়তো ক্ষমতা যাওয়ার ইচ্ছা আছে, আবার কাউকে হয়তো সে হামলা জর্জরিত, সে ইভেন আওয়ামী লীগের কাছে বেগ করছে যে ভাই মাফ করে দেন, আমি আপনাদের কথা শুনবো, আমি আপনাদের আর কোনো বিরোধিতা করবো না, তারপর আওয়ামী লীগ তাকে এখানে আমি মনে করি না যে কোনো স্পেসিফিক একটা সিঙ্গুলার একটা আকাঙ্ক্ষা আছে। রাইট ওকে। সো মোটা থেকে বলতে পারি যে আমরা ইনজাস্টিসের এগেইনস্টেও তো মানুষ দাঁড়িয়েছে, যেটা ইনজাস্টিস হচ্ছে, সো আমরা প্রতিবাদ বিভিন্ন জায়গা থেকে। ওকে।